আসসালামু আলাইকুম। মুরাদপুর সমিনেসা উচ্চ বিদ্যালয় কর্তৃক সরকার প্রদেয় অ্যাসাইনমেন্টের উপর আমাদের যে কার্যক্রম চলছে তারই ধারাবাহিকতায় ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর আমরা এখন আলোচনা করব। আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যেই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপর, আমরা এই দুটো অধ্যায়ের উপর 3টে প্রশ্ন আমরা তৈরি করার চেষ্টা করেছি, বা সরকার এই আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছেন সেই অ্যাসাইনমেন্টের উপর আমরা 3টে প্রশ্ন পেয়েছি। এই 3টে প্রশ্নের আলোকে আমি আজকের ক্লাসটা সাজানোর চেষ্টা করেছি। শুরুতে একটু অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু বলে নেই। আমাদের শিক্ষার্থীদের বেশিরভাগেরই অ্যাসাইনমেন্ট সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। অ্যাসাইনমেন্টগুলো সাধারণত কলেজ বা ভার্সিটি লেভেলে আমরা করে থাকি। অ্যাসাইনমেন্টটা তোমরা প্রথমে A4 সাইজ অফসেট পেজে সুন্দর করে পরিচ্ছন্নভাবে পর্যাপ্ত স্কেলিং করে এটা অ্যাসাইনমেন্টগুলো তৈরি করবে। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর যারা অভিভাবক বা শিক্ষার্থী তোমরা যারা এসেছো, আমরা তাদেরকে 3টা বিষয়ের অ্যাসাইনমেন্ট দিয়েছি, বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা সমাজ। এই 3টা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আলাদা আলাদা পেজে সুন্দর করে সাজিয়ে সুন্দর করে লিখবে A4 সাইজ অফসেট পেজে, এবং অবশ্যই প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা পেজের ফ্রন্ট পেজে লিখবে, কোনোভাবে ব্যাক পেজে লেখা যাবে না। এবং এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা দিবে আগামী সোমবার 10টা বা 11টার মধ্যে এসে জমা দিয়ে যাবে, আবার পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে তোমরা। যাই হোক, এই সম্পর্কিত আমরা ইনস্ট্রাকশন ক্লাসও দিয়ে দিয়েছি। আমরা চলে যাচ্ছি সরাসরি বাংলাদেশ বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর এই সমাজ ক্লাসটাতে। আমাদের প্রথম 2টো অধ্যায় বাংলাদেশের ইতিহাস ও বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, ভারতীয় উপমহাদেশের বিশ্ব সভ্যতার ইতিহাস, এই 2টো অধ্যায় নিয়ে আমরা আজকের এই ক্লাসটা সাজানোর চেষ্টা করেছি। আমাদের এখানে 3টা প্রশ্ন এই অ্যাসাইনমেন্টের জন্য আমরা তৈরি করেছি বা তোমাদের দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে মুক্তিযুদ্ধে বিজয়ের কারণ। আমি এই প্রশ্নটা একটু সহজ, কম্পারেটিভলি সহজ দেখে এটাকে 3 নম্বরে নিয়ে এসেছি। তোমরা প্রশ্ন ঠিক যেভাবে থাকবে ওভাবেই লেখার চেষ্টা করবে। এইটা 1, এইটা 2, এটা 3। আমি একটু আলোচনার সুবিধার্থে, যেহেতু এই আমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ও রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। এখানে আমাদের এই প্রশ্নটা একটু কঠিন বা একটু ক্রিটিক্যাল, একটু সময় লাগবে, এই জন্য এটাকে তৈরি করার চেষ্টা করেছি। তোমরা যেন সহজে গুছিয়ে লিখতে পারো। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে পারস্যীয় সভ্যতার বড় 2টি অবদান। পারস্যীয় সভ্যতা আমাদের সমগ্র পৃথিবীরই প্রত্যেকটা দেশের বা প্রত্যেকটা জাতির বিভিন্ন প্রাচীন বা প্রাগৈতিহাসিক ইতিহাস রয়েছে। সেই ইতিহাস বা সভ্যতার পালাক্রমে ইরান বা পারস্য দেশের একটা সভ্যতা রয়েছে, যেটাকে আমরা পারস্যীয় সভ্যতা নামে চিনে থাকি। যে এই পারস্য সভ্যতার বর্তমান যে নামটা বা যে দেশটার নাম সেটা হচ্ছে ইরান। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধে বিজয়ের কারণ। বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধ বা যেই যুদ্ধের মাধ্যমে আত্মপ্রকাশ করে, সেই যুদ্ধে আমাদের বিজয়ের অনেক কারণ রয়েছে। আমরা খুব সহজেই এই যুদ্ধে বিজয় লাভ করি নাই, আমাদের অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা এই বিজয়টা অর্জন করেছি। সেইটা নিয়ে আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে 3 নম্বর। যদিও তোমাদের অ্যাসাইনমেন্টে এটা থাকবে 1 নম্বর প্রশ্ন, এটা থাকবে 2 এবং এটা থাকবে 3। ওকে, আমি প্রথমে 1 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ও রাজবংশগুলো। এখানে আমাদের বেশ কিছু সভ্যতার, প্রাচীন সভ্যতা বা রাজবংশের আমরা তালিকা পেয়ে থাকি। আমি ইম্পর্টেন্ট কয়েকটা সভ্যতা এবং রাজবংশ নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের একবারই প্রাচীন কিছু ভূমি রয়েছিল, সেগুলো দেখা যেত সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা। সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা অঞ্চলে এই ধরনের প্রাচীন যে সভ্যতাগুলো ছিল সেগুলো দেখতে পাওয়া যায়। এই প্রাচীন সভ্যতার পরবর্তী কিছু সময়ে প্রাগৈতিহাসিক যুগ নামে একটা যুগ ছিল, যেটাকে আমরা প্রস্তর যুগে বলে থাকি। এই প্রাগৈতিহাসিক যুগের যে সমস্ত হাতিয়ার বা বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থাপনা, চিহ্ন বা মূল্যবান পাথর, মূর্তি এইগুলো ছিল, এই জন্য এগুলোকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগের চিহ্ন। এই প্রাগৈতিহাসিক যুগকে প্রস্তর যুগে বলা হয়ে থাকে।
এই প্রাগৈতিহাসিক যুগগুলোর যেসব অঞ্চলে দেখা যেত, রাঙ্গামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, যেটাকে আবার কুমিল্লা অঞ্চলটাকে সমতটা বলা হয়ে থাকে, কুমিল্লা নোয়াখালী অঞ্চলকে, রাঙ্গামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনারঘাট, নরসিংদীর উয়ারি বটেশ্বর, এই সমস্ত জায়গাগুলোতে এই প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন চিহ্ন পাওয়া গিয়েছে। এখন এই চিহ্ন পাওয়া যাওয়ার কারণে এইগুলোকে বলা হয়ে থাকে প্রাগৈতিহাসিক যুগের এইসব স্থাপনা বা হচ্ছে এইসব জায়গাগুলোতে ছিল। এই বর্তমান এই প্রাগৈতিহাসিক যুগটাকে প্রস্তর যুগ নামেও আমরা অভিহিত করতে পারি। আমাদের ভারতীয় উপমহাদেশের প্রথম নগর সভ্যতা যেটা হচ্ছে সিন্ধু সভ্যতা, এটা অত্যন্ত সমৃদ্ধ ছিল, কিন্তু বাংলাদেশে এই সিন্ধু সভ্যতার কোনো চিহ্ন পাওয়া যায় নাই। বাংলাদেশে সিন্ধু সভ্যতার কোথাও কোনো চিহ্ন পাওয়া যায় নাই। সিন্ধু সভ্যতা হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। তারপরে দ্বিতীয় নগর সভ্যতা হচ্ছে যে স্থানগুলো আমাদেরকে আমরা হয়তো দ্বিতীয় নগর সভ্যতা হিসেবে আখ্যায়িত করতে পারি, বগুড়ার মহাস্থানগড়, নরসিংদীর উয়ারি বটেশ্বর, এই সম্পর্কে আমরা আরও ডিটেলস আলোচনা করবো হয়তো পরবর্তী লেকচারে বা পরবর্তী চ্যাপ্টারে। দ্বিতীয় নগর সভ্যতার এই বগুড়ার মহাস্থানগড় আর নরসিংদীর উয়ারি বটেশ্বর অনেক প্রত্নতত্ত্বে অনেক স্থান রয়েছে, এইগুলোকে আমরা দ্বিতীয় নগর সভ্যতা হিসেবে আখ্যায়িত করতে পারি বা ব্যাখ্যায় ফেলতে পারি আমরা। তারপরে রয়েছে আমাদের কিছু রাজবংশ রয়েছে। পাল রাজবংশ, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী যে রাজবংশ ছিল সেটা হচ্ছে পাল রাজবংশ। এই পাল রাজবংশ এরা প্রায় 400 বছর শাসন করেছিল। এই পাল রাজবংশ 400 বছর পর্যায়ক্রমে বিভিন্ন পাল রাজারা এই পাল রাজবংশটাকে শাসন করে গিয়েছিল। পাল রাজবংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা পাল রাজবংশের প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে গোপালকে। এই গোপাল হচ্ছেন পাল রাজবংশের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রতিষ্ঠাতা রাজা। এই রাজবংশটা আমরা প্রায় দেখে থাকি যে 400 বছর ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল। এই পাল রাজবংশ শুরুটা হচ্ছে 750 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 400 বছর তারা এই সাম্রাজ্যটা শাসন করেছিল। এই সাম্রাজ্যের গোপাল গৌড়ের এই গৌড়ের যে সিংহাসন, সেই সিংহাসন আহরণ করেন সম্রাট বা হচ্ছে পাল রাজা গোপাল। পরবর্তীতে মাঝখানে আবার হচ্ছে কৈবত বিদ্রোহ ছিল আমাদের। এই কৈবত বিদ্রোহ হচ্ছে এই পাল রাজাদের মাঝখানে আমাদের এই কৈবত বিদ্রোহ হয়ে থাকে। রাজা দ্বিতীয় মহিপালকে কৈবর্ত নামক এক ধরনের জেলে সম্প্রদায় ছিল, যারা এই রাজা দ্বিতীয় মহিপালের সময়টাতে তাদের বিভিন্ন আচার আচরণ, তাদের হয়তো শাসন, শোষণ, নিপীড়নের প্রতিবাদে এই কৈবর্ত সম্প্রদায়, জেলে সম্প্রদায়, তারা এই রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে এবং সেখানে বিদ্রোহ হয়। সেই বিদ্রোহটাকে আমরা জানি হচ্ছে কৈবর্ত বিদ্রোহ নামে। কৈবর্তরা হচ্ছে জেলে সম্প্রদায়, তারা রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করে এই কৈবর্ত সম্প্রদায় বা কৈবর্ত এই ধারার প্রবর্তন করে থাকে। যদিও তারা বেশ কিছুদিন, খুব অল্প কিছুদিন সময়ে, প্রায় 2 বছর তারা শাসন করেছিল। এরপরে তাদেরকে আবার তারা সিংহাসনকে ছেড়ে দিতে হয়। পরবর্তী যে রাজবংশটার আমরা ব্যাখ্যাটা পেয়ে থাকি সেটা হচ্ছে সেন রাজবংশ। একবারই রাজবংশের সর্বশেষ যে রাজবংশ সেটা হচ্ছে সেন রাজবংশ। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই রাজা ছিলেন তিনি হচ্ছেন বিজয় সেন, লক্ষণ সেন, এভাবে বিভিন্ন রাজারা ছিলেন। তবে বিজয় সেন হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনি এই বিজয় সেন এই সেন রাজবংশটার প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘদিন পরিচালনা করেন। যদিও এর বেশ কিছুদিন পর তুর্কি রাজা মোহাম্মদ বখতিয়ার খলজি উনি এই বিজয় সেনকে, লক্ষণ সেনকে পরাজিত করে এই সেন রাজবংশটাকে ধ্বংস করে দেন এবং তিনি নদিয়া দখল করেন। এবং এই তুর্কি যে বীর মোহাম্মদ বখতিয়ার খলজি, তার এই বিজয়ের মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশে বা বাংলাদেশে
মুসলিম শাসনের প্রতিষ্ঠা হয়। এরপর থেকেই মুসলমানদের শাসন বা মুসলমানদের বিচরণ চলতে থাকে এবং তার এই বিজয়ের ফলে মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ধর্ম বা মুসলমানদের ধর্মচর্চা অনেক বেড়ে যায়। তাই আমরা বলতে পারি সেন রাজবংশের সময়ে মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তুর্কি যে এই সেনা, তার ফলে এই মুসলিম শাসনদের বা মুসলিম শাসকদেরও একটা আধিপত্য বিরাজ করে থাকে। এই হচ্ছে আমাদের মোটামুটি ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতার রাজবংশগুলোর সংক্ষিপ্ত একটা আমরা তালিকা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই টেক্সট বুকটা যদি মনোযোগ দিয়ে পড়ো, সেখান থেকে আরও সুন্দর করে ডিটেলস আরও লিখতে পারবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পারস্য সভ্যতার বা পারসীয়দের দুটি বড় অবদান। পারস্যদের বেশ কিছু অবদান রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় যে দুটো অবদান রয়েছে, এক নাম্বার সাম্রাজ্য পরিচালনায় দক্ষ প্রশাসনিক কাঠামো, নাম্বার 2 বিশেষ ধর্মীয় কাঠামো। এই দুটো হচ্ছে পারস্যদের বা পারস্য সভ্যতার পারস্যদের দুটি বড় অবদান। এছাড়া আরও কিছু অবদান রয়েছে, আমি ডিটেলসে একটু আলোচনা করার চেষ্টা করছি। বর্তমান ইরান যে দেশ, বর্তমান দেশ হচ্ছে ইরান। ইরানকে বা এর আগে পারস্য নামে ডাকা হতো। এই ইরানের প্রাচীন নাম হচ্ছে পারস্য। এই ইরান গোত্রে বা হচ্ছে এই পারসীয়রা তারা সাম্রাজ্য পরিচালনায় বিশেষ ধর্মীয় কাঠামো, তারপর হচ্ছে ডাক ব্যবস্থা, এভাবে বিভিন্ন ব্যবস্থার প্রচলন করে থাকেন। তাদের সবচেয়ে বড় যে দুটো দক্ষতার বা হচ্ছে তাদের দুটো বৈশিষ্ট্য, তাদের সভ্যতার যে দুটো অবদান, এর মধ্যে দুটো অবদানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাম্রাজ্য পরিচালনায় দক্ষ প্রশাসনিক কাঠামো ছিল। এই দক্ষ প্রশাসনিক কাঠামোর মধ্যে দক্ষ প্রশাসনিক কাঠামোতে পারসীয়রা এই কাঠামোটাকে 21টা ভাগে ভাগ করেন। এই সাম্রাজ্যটাকে 21টা প্রদেশে ভাগ করেন। এইটা হচ্ছে খ্রিস্টপূর্ব 600 অব্দে, খ্রিস্টপূর্ব 600 অব্দে প্রথম দারিউস, রাজার নাম হচ্ছে প্রথম সম্রাট দারিউস খ্রিস্টপূর্ব 600 অব্দে এই পারসীয়দের এই যে সাম্রাজ্য পরিচালনার দক্ষ প্রশাসনিক কাঠামো, তিনি এই সমগ্র সাম্রাজ্যটাকে 21টি প্রদেশে ভাগ করেন, যাতে এই পুরো সাম্রাজ্যটাকে সঠিকভাবে দক্ষতার সাথে পরিচালনা করা যায়। এবং এই দক্ষ প্রশাসনিক কাঠামো পরিচালনা করতে গিয়ে, সাম্রাজ্য পরিচালনা করার সময় এই দক্ষ প্রশাসনিক কাঠামোর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ইনি প্রত্যেকটা প্রদেশের সাথে দ্রুত যোগাযোগ করার জন্য সড়ক ব্যবস্থা প্রচলন করেন এবং হচ্ছে রাস্তা তৈরি করেন। এটাও তার দক্ষ প্রশাসনিক কাঠামোর অন্যতম একটা দিক। এছাড়া তিনি দ্রুত যোগাযোগ করার জন্য ডাক ব্যবস্থা প্রচলন করেছিলেন। যারা ডাক আনা নেওয়া করতেন তারা ঘোড়ার মাধ্যমে চলাচল করতেন, এই জন্য এটাকে ঘোড়া ডাকও বলা হয়ে থাকে। ডাক ব্যবস্থার এই দ্রুত প্রচলনের মাধ্যমে সমগ্র রাজ্যের সমস্ত খবরাখবর দ্রুত ঘোড়া আরোহীদের মাধ্যমে, এই ডাক ব্যবস্থার মাধ্যমে বা ঘোড়া ডাকের ব্যবস্থার মাধ্যমে রাজধানীতে সমস্ত খবর পৌঁছে যেত। এইটা তার কিন্তু সাম্রাজ্য পরিচালনার একটা ইম্পর্টেন্ট বিষয়। দক্ষভাবে তিনি এই প্রশাসনিক কাঠামোটা পরিচালনা করতে পারতেন। মজার বিষয় হচ্ছে, খুব সহজভাবে আমরা এটা বুঝতে পারি যে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে 21টা প্রদেশে উনি পুরো সাম্রাজ্যটাকে ভাগ করেছেন। তাহলে উনি কত বিচক্ষণ ছিলেন। এই সাম্রাজ্যতে একটা বিশেষ ধর্মীয় কাঠামো ছিল,
এই বিশেষ ধর্মীয় কাঠামোটা পরবর্তীতে অন্যান্য সারা পৃথিবীতে অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপরে প্রভাব ফেলে। এইখানকার একজন ধর্মপ্রচারক ছিলেন, তার নাম হচ্ছেন জরাস্টার। বিশেষ ধর্মীয় কাঠামো প্রথম একশ্বরবাদী ধর্মের প্রচার করে থাকেন। একশ্বরবাদী ধর্মের প্রতীক ছিল জরাস্টার। তিনি প্রথম একেশ্বরবাদী, এক ঈশ্বরের করতে হবে, প্রার্থনা করতে হবে, এই একেশ্বরবাদী ধর্মের প্রচার করে থাকেন। এই একেশ্বরবাদী ধর্মটাও পরবর্তীতে সারা পৃথিবীতে অন্যান্য ধর্মের উপর প্রভাব পড়ে থাকে। এই দুটো হচ্ছে পারস্যদের অত্যন্ত দুটি বড় ইম্পর্টেন্ট অবদান। এছাড়াও ডাক ব্যবস্থাটাও তারা প্রচলন করে থাকে। তাদের ওখানে মূর্তি, তারপর হচ্ছে বিভিন্ন স্থাপত্য, বড় বড় স্থাপত্য বা মূর্তি ছিল। এখানেও মূর্তি বা স্থাপত্য তাদের একটা বড় বিশাল অবদান রয়েছে। এই পুরো সাম্রাজ্যটাই পারস্য সভ্যতার এই যে ইতিহাস, যেটা বর্তমান দেশ ইরানে আমরা পেয়ে থাকি, এটা ছিল কিন্তু খ্রিস্টপূর্ব 600 অব্দের দিকে। তোমরা মূল বইটা যদি আর একটু ভালো করে পড়ো তাহলে হয়তো আরও ডিটেলসে তোমরা লিখতে পারবে। তাহলে আমরা পারস্যদের দুটো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দুটো অবদান পেলাম। একটা হচ্ছে সাম্রাজ্য পরিচালনার দক্ষ প্রশাসনিক কাঠামো, আর একটা হচ্ছে বিশেষ ধর্মীয় কাঠামো, যেটা ছিল একেশ্বরবাদী ধর্ম, যেটা প্রবর্তন করেছিলেন জরাস্টার। আমাদের 3 নম্বর প্রশ্নটা একবারেই সহজ, এবং এটা আমাদের এই বাংলাদেশ জন্মের সাথে সম্পৃক্ত। এই বাংলাদেশ, আজকের বাংলাদেশ, আমরা যেখানে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি, এই স্বাধীন বাংলাদেশ তৈরি হতো না যদি এই মহান মুক্তিযুদ্ধ না হতো। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ, এই বিজয়টা কিন্তু অত সহজে অর্জিত হয় নাই। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে, একবারে 25শে মার্চের শেষের দিকে বা 26শে মার্চের প্রথম পরে পাক হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর হচ্ছে সেখান থেকে বাঙালি জাতির স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সমগ্র বাঙালি, শিক্ষক, শ্রমিক, ছাত্রনেতা, কামার, মজুর, সমগ্র জনতা এই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সেখানে আমাদের এই মহান মুক্তিযুদ্ধে পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, ইপিআর সদস্য, সবাই, বুদ্ধিজীবী, ছাত্র, শিক্ষক, আমরা সবাই সমগ্র বাঙালি একসাথে মিলে যৌথভাবে আপ্রাণ চেষ্টা করে, এবং এই আপ্রাণ চেষ্টার এবং হচ্ছে সবার এই ত্যাগের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, মানে শত শত, মানে কত লক্ষ লক্ষ মানুষ, আমাদের মা বোনদের ইজ্জত সংগ্রামের বিনিময়ে আমরা এই মহান মুক্তিযুদ্ধ পেয়েছি। এই মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের অত সহজে অর্জিত হয় নাই। এই মুক্তিযুদ্ধ অর্জনের পেছনে অনেক লম্বা ইতিহাস রয়েছে। আমাদের এই বিজয়ের এই প্রারম্ভে পাকিস্তান হানাদার বাহিনীর একবারে শুরুতে আমাদের ভাষার উপর আক্রমণ করেছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে এই ভাষার শহীদ যারা হয়েছিলেন, যারা ভাষার জন্য মিছিল করছিলেন, সেই সময় সালাম, বরকত, রফিক, জব্বর নামক এরকম আরও অনেক অসংখ্য মানুষ, তাদের মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। সেইখান থেকেই কিন্তু বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের যে মূল প্ল্যাটফর্মটা, সেটা তৈরি হয়। ডে বাই ডে এই প্রভাবটা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে মানুষ স্বাধীন হওয়ার জন্য, মানুষ এই অত্যাচার নিপীড়ন, পাকিস্তানি শাসকদের এই অত্যাচার নিপীড়ন, তাদের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে মানুষ একসময় খেপে ওঠে। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিবাদ জানায়। ধাপে ধাপে বাংলাদেশ একবারে যখন মুক্তিযুদ্ধর লগ্নে চলে আসে, তখন বাঙালির, সমগ্র নিরীহ বাঙালিদের উপর 1971 সালের 26শে মার্চ প্রথম পরে বা 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আক্রমণ চালায়, এরপরেই সমগ্র বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বা তার ঘোষণায় তিনি যখন স্বাধীনতা ঘোষণা দেন, সমগ্র বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই যে যুদ্ধটা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, সেখানে আমাদের কত ত্যাগ, কত তিতিক্ষা,
অনেক কষ্ট করতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে আমাদের, অনেক মূল্যবান সম্পদ, ব্রিজ, কালভার্ট, আমাদের অনেক সম্পদ নষ্ট হয়ে গিয়েছে। এরপরও আমরা এই বিজয় বা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তার অন্যতম মূল কারণ বা স্থপতি আমাদের যেটা স্বীকার করতে হবে সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের জাতির পিতা বা বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই ছাড়াও আমাদের প্রায় সমগ্র বাঙালিদের অবদান রয়েছে, যারা সেই সময় যুদ্ধ করেছে, বিভিন্নভাবে সাহায্য করেছে। এছাড়াও আমাদের কিছু বন্ধুপ্রতিম দেশ রয়েছে, যেমন ভারত এবং হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম হচ্ছে রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন তখন অনেক বড় একটা দেশ ছিল, এখনও পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এই সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান যে রাশিয়া এবং পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের অনেক প্রায় 2 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল, তাদের খাবারের ব্যবস্থা করেছিল। এই ভারত এবং হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় মুক্তিবাহিনী, যৌথ বাহিনী, ছাত্র, শিক্ষক সবার অক্লান্ত পরিশ্রমে এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অনেক 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা এই মহান মুক্তিযুদ্ধ বিজয় অর্জন করতে পেরেছি। এটা সম্পর্কে মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। তোমরা মূল বইটা যদি একটু ভালো করে পড়ো আরও সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের আমার 3টা কোশ্চেন। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিষয় শিক্ষক হচ্ছে মোহাম্মদ আলমগীর হোসেন। এখানে আমাদের 3টা প্রশ্ন। এক নম্বরটা হচ্ছে মুক্তিযুদ্ধে বিজয়ের কারণ, 2 নম্বর প্রশ্ন ছিল ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ও রাজবংশগুলোর তালিকা, এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে পারস্য সভ্যতার 2টি বড় অবদান। এই 3টা প্রশ্ন তোমরা সুন্দর করে গুছিয়ে লিখবে। বই পুস্তকের হেল্প নিতে পারো, অবশ্যই মূল বই, ঠিক আছে। এবং এইটা আগামী সোমবার 10টা 11টা জমা দিবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলি নিয়ে যাবে। সবাই ভালো থাকবে। সে পর্যন্ত সবার শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।